তো এখন আমরা দেখবো আমাদের প্রজেক্টটা আসলে কিভাবে রান করতে হয়। তো তার জন্য আমি হচ্ছে রাইট ক্লিক করে একটা নিউ ফোল্ডার করে নেব। তো ফোল্ডারের নাম যে কোনো জিনিস হতে পারে। তো তার জন্য আমি নাম দিয়ে দিলাম হচ্ছে প্রজেক্ট। আমাদের প্রজেক্টের জন্য নাম দিয়ে দিলাম হচ্ছে প্রজেক্ট, এন্টার। তারপর এটার ভিতরে ঢুকে তারপর আমি হচ্ছে এটা একটা ফাইল করে নেব পাইথন কোড রান করার জন্য। তো আমি নিউ গেলাম, নিউতে গিয়ে হচ্ছে টেক্সট ডকুমেন্ট, টেক্সট ডকুমেন্টে গিয়ে হচ্ছে আমি নাম দেবো হচ্ছে app.py। তা এখন যেহেতু টেক্সট ফাইল হয়ে গেছে, তো টেক্সট ফাইল তো আর রান করবে না, তো সেই জন্য আমরা টেক্সট এটা কাটতে হবে। তো তার জন্য আমরা রিনেম করব। তো রিনেমে গিয়ে আমি হচ্ছে টেক্সট ফাইলটা কেটে দিব, শুধুমাত্র app.py। ঠিক আছে, তো একটা আমি চেঞ্জ করে দিই। তো এখন আমি এটা নোটপ্যাডের সাহায্যে ওপেন করে দেন আমাদের কোডটা আমি হচ্ছে এই জায়গায় রান করে দেবো। আমার কপি করা ছিল, তো পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো এই কোডটা রান করে আমি হচ্ছে Ctrl+S দিয়ে সেভ করব। ঠিক আছে, এই যে 15 KB, তার মানে হচ্ছে আমাদের কোডটা এই যে এটার ভিতরে অ্যাটাচ হয়ে গেছে। তো এখন আমাদের ধাপ হচ্ছে আমাদের কোডটাকে রান করা। তো এই কোড রান করার জন্য আমাদের পাইথনের পাশাপাশি ফাইল দরকার, তিনটা আমাদের লাইব্রেরি দরকার। সেটা হচ্ছে আমাদের কাস্টম টিকেন্টার, fp, df2 এবং হচ্ছে আমাদের openpyxl। তো আমাদের এখন ওই লাইব্রেরি তিনটা নামানোর জন্য আমরা আমাদের কম্পিউটারে উইন্ডোজের ডিফল্ট টার্মিনাল ইউজ করব। তো টার্মিনাল ইউজ করার জন্য আমাদের এই ফোল্ডারের পাশে আমরা লিখে দেব হচ্ছে cmd দিয়ে এন্টার। তো আমাদের টার্মিনাল চলে এসেছে। তো এই লাইব্রেরি ইনস্টল করার জন্য আমাদের লিখে দেব হচ্ছে আমরা pip মানে পাইথনের প্লে স্টোর। সো দেন হচ্ছে ইনস্টল, তারপর হচ্ছে আমাদের কাস্টম টিঙ্কার, তারপরে 2 নম্বর লাইব্রেরি হচ্ছে fp df2। তারপরে হচ্ছে openpyxl। তো এই তিনটা লাইব্রেরি আমাদের নেওয়ার জন্য তারপরে আমি হচ্ছে এন্টার চাপবো। তো আমার যেহেতু আগে থেকেই নামানো আছে তিনটা লাইব্রেরি, আর সেজন্য এই জায়গায় কোনো কিছু লোড নেয় নাই। তো প্রথমবার নামাতে গেলে এই জায়গায় লোড নিতে পারে। তো এই হচ্ছে ডান। তো আমাদের প্রজেক্ট রান করার জন্য আমি লিখে দিলাম হচ্ছে python app.py। এন্টার চাপলাম এবং আমাদের প্রজেক্ট কিন্তু রান হয়েছে। তো এখন আমাদের প্রজেক্টের তিনটা প্রান্ত হচ্ছে, এটা হচ্ছে ডোনেশন দেখে যাচ্ছে, অ্যাড ডিস্ট্রিবিউশন এবং হচ্ছে আমাদের ভিউ রেকর্ডস। তো এই ডোনেশন থেকে কেউ যদি ডোনেট করে, তো তার জন্য হচ্ছে এটা মানে এটা হচ্ছে কিছুটা অ্যাডমিন প্যানেলের মতো। তো এখানে যদি ডোনার নামের মধ্যে আমার নামে দিয়ে দিই রবিন, তো ফোন নম্বর হচ্ছে র্যান্ডম একটা যে কোনো একটা নাম্বার দিলাম, আর অ্যামাউন্ট থেকে হতেছে বিডিটির মেথড। আমি যদি অ্যামাউন্ট দিই, এবং নোটের ক্ষেত্রে হতেছে যে কোনো একটা জিনিস। তো নোটে যদি আমি যদি সেভ করি, একটা পপআপ নোটিফিকেশন আসবে যে ডোনেশন সেভ, ডোনেশন রিসিভ জেনারেটেড। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের ভিউ রেকর্ডসে গিয়ে যদি দেখি আমি ডোনেশনে কিন্তু এই জায়গায় আমাদের নাম চলে এসেছে। তো এটা যদি আমি
এক্সপোর্টে অ্যাজও দিই তখন কি হবে আমি দেখাই। তার আমাদের ওই আগের ফাইলে একটা কিন্তু পিডিএফ চলে এসেছে। আমরা রিসিপ্টে যদি আমি ক্লিক করি তো পিডিএফে কিন্তু আমাদের রিসিপ্টে আছে রবিন ফোন নাম্বার 12345 এবং পাসওয়ার্ড রেটিং মাইনাস রবিন। তো এবার কিন্তু আমাদের ডিজিটাল রিসিপ্টটা কিন্তু তৈরি হয়ে যাবে। এখন আমি যদি আবার যদি আগের কাজটা যদি করি, যেমন ওই জায়গায় যদি আমি আর কিছু ডোনেশন অ্যাড করতে চাই এবং অ্যাড ডিস্ট্রিবিউশন আছে এটাও যদি আমি অ্যাড করতে চাই, যেমন আমাদের যদি আমি আরেকটা নাম দিই, আরেকটা নাম দিয়ে দেবো রাজন দিয়ে দিলাম। তো ফোন নাম্বার দিয়ে দিলাম হচ্ছে র্যান্ডম একটা, এবং এই ক্ষেত্রে যদি আমার না দিই, যদি নোটসের মধ্যে আমি যে দিলাম একটা হচ্ছে তো অ্যামাউন্ট যদি না দেয় তাহলে কিন্তু একটা পাওয়ার ডোনেশন দেবে এবং সেক্ষেত্রে দেখাতে হবে যে অ্যামাউন্ট কিন্তু থাকতে হবে, অ্যামাউন্ট ছাড়া কিন্তু আর সেটা সেভ করা যাবে না। মানে তাহলে অ্যামাউন্ট একটা বাধ্যতামূলকভাবে ইনপুট করতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমি অ্যামাউন্ট হচ্ছে আমি দিলাম হচ্ছে 250। সেক্ষেত্রে এবার কিন্তু আমাদের ডোনেশন কিন্তু সেভ হয়ে গেছে। সেক্ষেত্রে আমি যদি ওকে করি এবং ভিউ রেকর্ডসে যদি যাই তো সেক্ষেত্রে আমার 2 নম্বর দিয়ে কিন্তু টাইম সহকারে এবং টাইম ডেট সহকারে কিন্তু আমাদের দেখাচ্ছে 400 টাকা দিয়েছে। এখন যদি অ্যাড ডিস্ট্রিবিউশন করতে চাই, আমি এই জায়গায় নাম লিখলাম হতেছে যেকোনো একটা নাম, সাপোজ ফোনের ক্ষেত্রে আমি দিলাম, ফোন নাম্বার ক্ষেত্রে আমি ডট ডট, তারপর তার ক্ষেত্রে অ্যামাউন্ট যদি আমি দিয়ে দিই, সাপোজ আমি 600 দিলাম, সেক্ষেত্রে নোট কিছু দিলাম, সেভ করলে কিন্তু এই জায়গায় আমাদের ডিস্ট্রিবিউশনও কিন্তু সেভ হয়ে গেছে। তো এখন আমি যদি ভিউ রেকর্ডস আলাদাভাবে আমাদের কিন্তু ডিস্ট্রিবিউশনের জন্য এটা দেখাবে, আমাদের ডোনেশনের জন্য এটা, সকল কিছু কিন্তু আলাদাভাবে সেভ হয়ে গেছে। তো এই এক্সেলে আমি যদি এক্সপোর্ট করে দিই তাহলে কিন্তু কি হয় আমি একটু পরে দেখাচ্ছি। তো কি হলো যে আমাদের রিসিপ্ট 1, রিসিপ্ট 2, রিসিপ্ট 3। তো রিসিপ্ট 2 এ যদি যাই তাহলে কি ছিল, আমাদের রিসিপ্ট 2 কিন্তু ছিল হচ্ছে রাজন 250 টাকা সে হচ্ছে ডোনেট করেছে। তো এটা কিন্তু আমাদের চলে এসেছে ডোনেশন রিসিপ্ট। তো এখন আবার যদি আমি রিসিপ্ট 3 দেখি তো রিসিপ্ট 3 এ কিন্তু আমরা কিন্তু দান করেছিলাম, সরি আমরা কিন্তু ডিস্ট্রিবিউশন করেছিলাম। তো সেক্ষেত্রে কিন্তু ডিস্ট্রিবিউশন রিসিপ্ট আমি কিন্তু রিসিপ্ট নাম্বার 3 এবং 3 জন নাম দিয়ে কিন্তু 600 টাকা যে ডিস্ট্রিবিউশন সেটার রিসিপ্ট কিন্তু চলে এসেছে আমার। থ্যাংক ইউ ফান্ড। তো এবার এক্সেলের কাজ কি, ওই যে এক্সপোর্ট এক্সেল করেছিলাম সেই এক্সেলের কাজে এক্সেলের ফাইলে যদি আমরা ঢুকি সেক্ষেত্রে কিন্তু এই যে চলে এসেছে সবকিছু। তো এক্সেলের নামে কিন্তু ডোনেশন লিস্ট হইতেছে 2 জনের নাম চলে এসেছে, রবিন এবং রাজন। কারণ ডিস্ট্রিবিউশন লিস্টে কিন্তু আলাদা করে থাকবে, এই যে ডিস্ট্রিবিউশন লোকে কিন্তু নাম চলে এসেছে কিছু এবং অ্যামাউন্ট আমরা 600 টাকা দিয়েছিলাম সেটা কিন্তু অলরেডি সেভ হয়েছে। তো এই ছিল হচ্ছে আমাদের প্রজেক্ট। তো এখন আমাদের রিপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমের কোড আর্কিটেকচার সংক্ষিপ্তভাবে আমি হচ্ছে শেয়ার করব। তো আমাদের প্রজেক্টের মোট হচ্ছে আমরা দেখছি যে 3টা হচ্ছে লাইব্রেরি আছে। তো 3টা লাইব্রেরি ব্যবহার করছে, একটা হচ্ছে কাস্টম টিক ইন্টার এবং আমাদের মডেল ইউজার ইন্টারফেস তৈরি করা হয়েছে, FPDF2 ব্যবহার করা হয়েছে এবং অটোমেটিক মানি রিসিভ বানানোর জন্য আমরা ওপেন পাই এক্সেল দিয়ে সব ডাটা একদিকে এক্সেলে এক্সপোর্ট করেছে এবং এটাই আমরা ব্যবহার করেছি। তো কোডে ডাটা ম্যানেজমেন্টের জন্য আমরা লোড ডাটা এবং সেভ ডাটা ফাংশন দুটি একত্রে জেসন ফাইলের মাধ্যমে ডাটা লোড ও সেভ করে আমরা ক্যালকুলেট টোটাল ডোনেশনের মাধ্যমে ফাংশনটি লুপ চালিয়ে এবং রিয়েল টাইমে মোট ফান্ড ও বর্তমান ব্যালেন্স হিসাব করেছি। এরপর জেনারেট পিডিএফ রিসিভ ফাংশনটির মাধ্যমে আমরা ডোনেশন জমা হলে অটোমেটিক একটি পিডিএফ ফিসে জমা হয় সেটি হচ্ছে ফোল্ডারে সেভ হয় আর সেই এক্সপোর্ট টু এক্সেল ফাংশনের মাধ্যমে সম্পূর্ণ ডাটা সেটকে সুন্দর একটি এক্সেল ফাইলে রূপান্তর করে। অ্যাপটির ইন্টারফেস সঠিক ইনপুট চেক করার জন্য আমরা ইফেজ ভ্যালিডেশন দেওয়া আছে যা ফুল ইনপুট বা ওভার ডিস্ট্রিবিউশন প্রতিরোধে ব্যবহার করে এবং এটাই ছিল হচ্ছে আমাদের কোড।
ধন্যবাদ সবাইকে।